একদিকে 26-এ শাসক দলের নেতা, বীরভূমের নেতা বলছেন দুয়ারে কেলানি অপেক্ষা করছে বিরোধীদের জন্য। অপরদিকে কুণাল ঘোষ ঠিক তখনই শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ দিচ্ছেন যে ভবানীপুরে এসে দাঁড়ান, হারবেন, এমনকি নন্দীগ্রামেও হারবেন। ঠিক তখনই শাসক দল অভিযোগ করছেন কি ভুয়ো ভোটার নাকি তালিকায় অন্তর্ভুক্ত করছে বিজেপি, এরকমই অভিযোগ। ভুয়ো ভোটার তালিকা নাকি তৈরি হচ্ছে কার্যত। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। বলছি, ভোট শুরু হয়নি তার আগে আকচাকছি শাসক বিরোধী, এমনকি শাসক দলের নেতা 26-এ বলছে দুয়ারে কেলানি বিরোধীদের জন্য। না দেখো, এই অলরেডি পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে ভোটের নামে প্রহসন হচ্ছে। স্থানীয় স্তরের নির্বাচনগুলোতে একেবারেই প্রহসন হচ্ছে। পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচন গত 15 বছরে কার্যত হয়নি। সেখানে শাসক দল কার্যত ভোট লুট করে নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে একটা প্রহসন হচ্ছে। এমনকি লোকসভা বিধানসভা নির্বাচনেও দেখা যাচ্ছে যে ধারাবাহিকভাবে বিভিন্ন পকেটে তৃণমূল কংগ্রেস নেতাদের দাপট। ভোটের দিন বিকেল 4টের পরে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়ে রিগিং এর অভিযোগ আসছে। সকালবেলা বিরোধী এজেন্টদেরকে মারধর করে বের করে দেওয়া, প্রচারের সময় প্রচার করতে না দেওয়া, অনুমতি চাইলেও জনসভার অনুমতি মেলে না নির্বাচনের সময়ও, এবং বিপুল টাকা প্রয়োগের অভিযোগ হচ্ছে। ফলে ভোটটা কার্যত পশ্চিমবাংলায় প্রহসন। ইলেকশন কমিশনের কাছে কিন্তু এবার সরাসরি শেষ পরীক্ষা যে পশ্চিমবাংলা আদতেও আগামী দিনে নির্বাচন হবে কিনা। পশ্চিমবাংলা আগামী দিনে নির্বাচন থাকবে কি থাকবে না, সেটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইলেকশন কমিশনের কাছে। দেখো, ইলেকশন কমিশন আগে নির্বাচনগুলোতে জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। কেন? ইলেকশন কমিশন মানুষকে বিজ্ঞাপন দিয়ে, টিভিতে বিজ্ঞাপন দিয়ে, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে ভোটারদের বলেছিল যে আপনারা আসুন ভোট দিন। বহু লোক ভোট দিতে গিয়ে কিন্তু আক্রান্ত হয়েছেন। 2021-এর নির্বাচনে বিজেপির কর্মী সমর্থক বা অন্য দলের, বিরোধী দলের কর্মী সমর্থকদের যেভাবে মারধর করা হয়েছে, বাড়ি তছনছ করা হয়েছে, শুধু ভোটের গণনার পরে 35 জন বিরোধী নেতা কর্মীকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে। এই গণহত্যার কিন্তু বিচার হয়নি। ফলে ইলেকশন কমিশন কিন্তু বারবার পশ্চিমবাংলার ভোটারদের প্রতি বিশ্বাসঘাতকতা করছে। বিশ্বাস দিচ্ছে বিজ্ঞাপনে যে আসুন ভোট দিন, নির্ভয়ে ভোট দিন, কিন্তু যখন ভোট দিতে আসছে বহু ক্ষেত্রে কিন্তু ভোটাররা আক্রান্ত হচ্ছে। সেই জন্য বিশ্বাস আঘাতপ্রাপ্ত হচ্ছে। সেই জন্যই বলছি যে বিশ্বাসঘাতকতা হচ্ছে। ইলেকশন কমিশন তার ভূমিকা পালন করতে পারছে না। প্রত্যেকটা ইলেকশনের আগে তৃণমূল কংগ্রেসের নেত্রীরা তারা কিন্তু মারধর করা হবে, চরম চরম ঢাকের কথা বলা হয়, গুড় বাতাসার কথা বলা হয়। এক এক নেতা এক এক রকম করে বলেন। যেমন এই সম্প্রতি বীরভূমের বোলপুরে এক নেতা তিনি কেলানি দেওয়ার কথা বলেছেন, দুয়ারে কেলানির কথা বলছেন। পরিষ্কার করে ওরা গুন্ডামি করবে। সেই গুন্ডামির করার পরেও কি করে তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে মন্ত্রীরা, আমি অবাক হয়ে যাই, পশ্চিমবাংলা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলে। প্রত্যেকটা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেত্রীরা ভোটের 1 বছর আগের থেকেই তারা ভয়, ভীতি, সন্ত্রস্ত করা, বিভিন্ন বাক্যবাণ নিক্ষেপ করা, ইলেকশন কমিশনের যে নিরাপত্তার ব্যবস্থা করে তাকে বৃদ্ধাঙ্গুল দেখানো, বিরোধী এজেন্টদেরকে বুথ থেকে বার করে দেওয়া, বিরোধীদের পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া, বিরোধীদের স্থানীয় স্তরে কর্মী সমর্থকরা প্রচারে বেরোলে তাদের মারধর করে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া। এইটা তো লাগাতার প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস করছে। যে অত্যাচারের মধ্য দিয়ে এই পশ্চিমবাংলায় নির্বাচন হয়, শুধু আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো মারা গেছে, না হলে এই পশ্চিমবাংলার গত 21-এর বিধানসভা নির্বাচনে 34 জন মানুষের মৃত্যুর পরে যখন কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্ত করলো, আমি জানি না নরেন্দ্র মোদী এবং মমতার মধ্যে সেটিং আছে কিনা, না হলে যে সমস্ত বড় বড় মাথারা সরাসরি শাসক দলের মাথাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা নেতৃত্ব দিয়েছে, এমনকি এখন তারা মন্ত্রী কেউ কেউ ভোট পরবর্তী হিংসায়, তাদের তো কারো জেল হলো না।
তাদের তো বিচার হলো না, তাদের অ্যারেস্ট হলো না। তাহলে কি ঘটলো যে সিবিআই তদন্তটা করলো না? কিসের জন্য করলো না? তুমি বলো, একটা কর্মী এমনি এমনি গিয়ে তো আর একটা মানে বিরোধী দলের কর্মীকে একেবারে জীবন শেষ করে দিয়ে আসলো, তা তো নয়। এখানে সরাসরি এই গণহত্যার পেছনে বড় বড় মাথা ছিল, সেই বড় বড় মাথাগুলো কেউই অ্যারেস্ট হলো না, তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে আনা গেল না, সিবিআই তদন্তটা ঠিক মতন করলো না। তাহলে এই ভোট সন্ত্রাসকারী যারা যারা সত্যি ভোট সন্ত্রাস করে, মানে শুধু বলার জন্য এই কথাটা বলছি না, ভয় ভীতি সন্ত্রস্ত করে তোলে। তার বেস্ট এক্সাম্পল যে মানে নির্বাচন 1 বছর বাকি, ইতিমধ্যে একাধিক তৃণমূল নেতা শাসক দলের, যারা বিরোধী শূন্য করব, মারধর করব, গণপ্রহার করব, ভোট লুট করব, এই ভাবনা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, যাতে বিরোধীদের প্রথমেই মনোবল ভেঙে যায়। এবং একই সময় একেবারে ষড়যন্ত্র কিনা আমি জানি না, তৃণমূলের সর্বোচ্চ পর্যায় থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে যে ভুয়ো ভোটার নাকি তারা এই পশ্চিমবাংলায় নির্বাচন 26-এর আগে এখানে মানে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিবে। আমার প্রশ্ন হচ্ছে, এই ভোটার তালিকা পুরোটাই সংশোধিত হয় রাজ্য সরকারের কর্মচারীদের দ্বারায়। রাজ্য সরকার গত 15 বছর, মানে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে 15 বছর ধরে অভিযোগ যে কোনো কোনো ক্ষেত্রে তারা 18 বছরের নিচের ছেলে মেয়েদের নামও ঢুকিয়ে দিচ্ছে। শুভেন্দু অধিকারী 2024 সালের ফেব্রুয়ারি মাসে সরাসরি অভিযোগ করেছিলেন এবং মানে বহু ভুয়ো ভোটারের নাম ইলেকশন কমিশনের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। ভুয়ো ভোটার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ যে ভুয়ো ভোটার তোলে। এবং সত্যি বলতে কি, রাজ্যে যে যখন শাসন ক্ষমতায় থাকে, দীর্ঘ শাসন করবার জন্য তাদের নানা রকম অত্যাচারের পাশাপাশি তারা ভুয়ো ভোটার তালিকায় নাম ঢুকিয়ে দেয় এবং বহু জেনুইন ভোটারের নাম শাসকরা বাতিল করে দেয়। বহু জায়গায় জেনুইন ভোটার যদি বিরোধী হয়, তাদের নাম বাতিল করে দেওয়া হয়। আর মানে ভুয়ো প্রচুর একাধিক জায়গায় কিন্তু দেখা যায়, এমনকি মৃত্যুর পরেও নাম থাকে। তোমার মনে থাকতে পারে যে বিধাননগর পুরসভা কেন্দ্রে বিধাননগর পুরসভা নির্বাচনের সময় মানে গায়ক, একজন বিখ্যাত গায়কের নামও মৃত্যুর পরেও ভুয়ো ভোটার হিসাবে থেকে গেছিল। তিনি ভোট দিয়ে গেছেন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে মৃত ব্যক্তি বিধাননগরে ভোট দিয়ে গেছেন। এটা তো একটা জানি আমরা, পশ্চিমবাংলা জুড়েই কিন্তু আমার মনে হচ্ছে একটা বড় ষড়যন্ত্র চলছে যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে 2025 সালে খসড়া ভোটার তালিকা সংশোধন শুরু হবে সেপ্টেম্বর থেকে। আমার ধারণা যে বিপুল পরিমাণে ভুয়ো ভোটার শাসক দলের তরফ থেকে হয়তো উদ্যোগ নেওয়া হচ্ছে তোলার। এই অভিযোগটা আমি শুধু নয়, বিরোধীরাও করছে। এই কারণেই বলছি তোমাকে যে শাসক দল বিরোধীদের উপর তো দোষারোপ করছে যে ভুয়ো ভোটার তারা তুলবে। সাধারণত শাসক দল পশ্চিমবাংলায় দেখা যায় যে কাজটা নিজে করে, সেই কাজটা তারা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়, আগাম বলে দেয়। তাহলে কি হবে, যখন তুমি ধরা পড়বে, যখন শাসক দল যে বিভিন্ন 294টা বিধানসভা কেন্দ্রে প্রচুর ভুয়ো ভোটার তুলেছে, অল্প বয়সী ভোটারদের নাম তুলেছে, মৃত ব্যক্তিদের ভোটার তালিকায় নাম রেখে দিয়েছে, আর বিরোধীদের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, তখন তুমি কিছু বলতে পারবে না। কেন? ন্যারেটিভটা তৃণমূল কংগ্রেস এখন থেকেই তৈরি করছে যে ভুয়ো ভোটার বিরোধীরা তুলবে। অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হলো শাসক দলই হয়তো ভুয়ো ভোটার মানে ছড়িয়ে দিবে চারিদিকে। ফলে আমি তোমায় বলছি, এটা রাজনৈতিক কৌশলের পার্ট হিসাবে তারা সংবাদ মাধ্যমকে খাওয়াচ্ছে। এবং পশ্চিমবাংলায় আনন্দবাজারের মতন পত্রিকা, তারা কিন্তু ভেরিফিকেশন না করে, তারা শাসক দলের স্ট্র্যাটেজি না বুঝেই সেগুলো ফার্স্ট পাতায় ছাপাচ্ছে। আমি জানি না বিজ্ঞাপনের জন্য করছে কিনা। এবং একই সাথে তোমায় আমি বলছি, মিডিয়াকে ব্যাপকভাবে খাওয়াচ্ছে। ফলে আমার কিন্তু মানে গত 15 বছরের অভিজ্ঞতায় বলছে যে 2026-এর আগে যে সামারি রিভিশন হবে ভোটার তালিকায়, তাতে ব্যাপক পরিমাণে কারসাজি হওয়ার সম্ভাবনা আছে। ভুয়ো ভোটার 294টা বিধানসভাতেই তোলার সম্ভাবনা আছে।
এবং এক্ষেত্রে শাসক দলের হাত থাকার সম্ভাবনা প্রবল বলে আমার মনে হচ্ছে। সেজন্যই কি কুণাল ঘোষ বি কনফিডেন্ট, তিনি বলছেন ভবানীপুরে এসে দাঁড়াও শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে এসে দাঁড়াও, যেখানেই দাঁড়াবে তৃণমূলেরই বিধায়ক হবে, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, সেটা তিনি পরিষ্কার করে দিচ্ছেন। এমনকি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকবেন না, সেটাও তিনি পরিষ্কার করে দিচ্ছেন। দেখো, ওটা কিন্তু পলিটিক্যাল মানে কোশ্চেন, আমি মনে পলিটিক্যাল কোশ্চেন, কারণ আজকের দিনে দেখো আমরা নিজেরাই তো বলছি যে বিরোধী দল মারা গেছে। পশ্চিমবাংলায় বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব ভয়ঙ্কর, বামেরা রাস্তায় নেই, কোনো নেতা গ্রহণযোগ্য নেই, এবং প্রতিনিয়ত শুভেন্দুর লবি বনাম সুকান্ত মজুমদার দের লবি, জগন্নাথ চট্টোপাধ্যায়ের লবি, অমিতাভ না রাস্তায় আছে না মানুষের কর্মসূচিতে আছে। মানে অনেকটা রাস্তা পেরোতে হতো, যদি 2026-এ জিততে হতো তাহলে অনেকটা রাস্তা পেরোতে হতো গণ আন্দোলন করার জন্য। দেখো, তৃণমূল কংগ্রেস মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করে ফেলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সর্বক্ষেত্রে ফেইলিওর। আইন শৃঙ্খলা বলে কিছু নেই, মানে সরকারি মানে তোমার গিয়ে ইয়ের থেকে মানে ফ্যাক্টরি থেকে বোমা গুলি বারুদ বেরিয়ে যাচ্ছে। এসআইটি যে রিপোর্ট দিচ্ছে তাতে বলা হচ্ছে যে মানে লাইসেন্স প্রাপ্ত দোকান থেকেও ঠিক মতো নজরদারি না থাকার জন্য গুলি বেরিয়ে যাচ্ছে, বেদক মানে ভিন্ন মানুষের কাছে চলে যাচ্ছে, সমাজের দুষ্কৃতীদের কাছে চলে যাচ্ছে, এই অভিযোগটা তো আসছে। ফলে সব মিলে আমি তো বলছি, আইন শৃঙ্খলা থেকে শুরু করে দুর্নীতি, স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা, আর অন্যদিকে মানে প্রত্যেকটা বাড়িতে কার্যত বৃদ্ধাশ্রম, কারণ প্রতিটি বাড়ির ছেলেমেয়েরা মানে বিশেষ করে মিডিল ক্লাস এডুকেটেড পরিবারের ছেলেমেয়েরা তো বটেই, তারা সব ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে, কেউ আইটি মানে ব্যাঙ্গালোরের আইটি সেক্টরে, তো কেউ পুনে আইটি সেক্টরে, কেউ গুরগাঁওয়ে, আর মানে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বিভিন্ন জেলাগুলোতে সেখানে কিন্তু শ্রমিক হয়ে মানুষ যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। ফলে না, আমি বলছি যে ভবানীপুরের মতন কনস্টিটুয়েন্সিতে জিততে গেলে একটা ঐক্যবদ্ধ চেহারা দিতে হতো। ভবানীপুর কনস্টিটুয়েন্সিতে যেমন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো খুব কঠিন, আবার মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামে আবার লড়াই করেন আবার হারবেন, এবং এবার বড় ব্যবধানে হারবেন। ফলে মানে মানে কুণাল ঘোষ যেটা বলেছেন সেখানে অর্ধ সত্য আছে। উনি ভবানীপুরে যদি বলে থাকেন তাহলে আমি বলবো ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো কঠিন হবে, মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে। আবার শুভেন্দু অধিকারীর গড়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে এবারও পারবেন না। নন্দীগ্রামে এবারও নন্দীগ্রামে 1956 ভোটে জিতেছিল। এই যে রাজনৈতিক পরিস্থিতি নন্দীগ্রামে শুভেন্দু তৈরি করেছে গত 5 বছর, 4.5 বছরের কাছাকাছি, 4 বছরের কাছাকাছি যে পরিষেবা দিয়েছে, যে ধরনের মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারছে শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে কিন্তু বড় ব্যবধানে, গতবারের থেকে 1956 বেশি বড় ব্যবধানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লড়লেও কিন্তু শুভেন্দু হারিয়ে দিবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই ক্ষমতা শুভেন্দুর আছে। কিন্তু আবার ভবানীপুরে বিজেপির সংগঠন নেই, মানে রাজ্য স্তরের বিজেপির ইমেজ নেই। ফলে এখানকার মানুষ কিন্তু আমার ধারণা যে জানে যে বিজেপিকে জয়ী করা যাবে না, ফলে এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা ভোট দিবেন। ফলে দুটো কনস্টিটুয়েন্সি দুজনের জন্য, একটা মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর, আর ওদিকে মানে নন্দীগ্রামে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও হারবেন বলে আমি মনে করি। কিন্তু আমাদের দেখো, কে হারলো কে জিতলো বিশ্বাস করো, সামান্যতম এই ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই, বা এই ব্যাপারে আমাদের আলাদা কোনো উৎসাহ নেই। যারা মানে তৃণমূল করে তারা তৃণমূলকে জেতাতে চাইবেন, যারা বিজেপি করবেন তারা বিজেপিকে জেতাতে চাইবেন। কিন্তু আমাদের যেটা ভয়, যেটা দর্শকদেরকে বারবার বলবার চেষ্টা করছি, যে পশ্চিমবাংলায় এটা শেষ নির্বাচন না তো, কারণ পশ্চিমবাংলাতে পুরো পঞ্চায়েত পুরসভা নির্বাচন শেষ হয়ে গেছে। পঞ্চায়েত নির্বাচন মানেই 100 জনের লোকের মৃত্যু মিছিলের উপরে নির্বাচন হচ্ছে, যেখানে প্রথমেই 40-50% আসন বিরোধীরা প্রার্থী দিতে পারছে না, শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে। পুরসভার ক্ষেত্রেও কার্যত নির্বাচনের নামে প্রহসন হচ্ছে, কোনো নির্বাচন হচ্ছে না। তাহলে পঞ্চায়েত পুরসভা নির্বাচন পশ্চিমবাংলা থেকে বিদায় নিয়েছে। 2013 সাল থেকেই কার্যত পঞ্চায়েত পুরসভা বিদায় নিয়েছে। 2018 পঞ্চায়েত নির্বাচন আপনাদের সকলের মনে থাকতে পারে, সেখানে বিদায় নিয়েছিল। 2023-এর পঞ্চায়েত নির্বাচন বিদায় নিয়েছিল, মানে এগুলো নির্বাচন নামে প্রহসন হয়েছে। তাহলে পঞ্চায়েত পুরসভা নির্বাচন
বলা যায় যে বিদায় নিয়েছে পশ্চিমবাংলায়। আমার আশঙ্কা যে ইলেকশন কমিশন যদি আরেকটা বিশ্বাসঘাতকতা করে, কারণ ইলেকশন কমিশন কিন্তু মনে রাখবে 2021 সালে বিশ্বাসঘাতকতা করেছে, 2024 সালেও বিশ্বাসঘাতকতা করেছে, কারণ সেন্ট্রাল ফোর্স বড় পরিমাণে এনেও সেগুলো ঠিক মতন সমন্বয় করতে পারেনি, ডিপ্লয় করতে পারেনি, মানুষকে নিরাপত্তা দিতে পারেনি, ভোটারদেরকে আশ্বস্ত করতে পারেনি। দিনের শেষে নির্বাচনের প্রতিটা দিন মানে প্রত্যেকটা পর্বে প্রহসন হয়েছে। ফলে আমার যেটা আশঙ্কা সেটা হলো 2026-এর থেকে যে নির্বাচনটা আমরা দেখব, সেই নির্বাচনটাও পঞ্চায়েতের মতন প্রহসনে পরিণত হবে না পুরোপুরি। ফলে আগামী দিনে বিধানসভা বা লোকসভা নির্বাচনও কি আদতেও করা সম্ভব হবে পশ্চিমবাংলায়? মানে পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের থেকে তাহলে আলাদা হয়ে যাবে। একটা জিনিস বলবো স্যার, আপনি ইলেকশন কমিশন নিয়ে অনেক প্রশ্ন তুলছেন, এমনকি আপনি বলছেন সেন্ট্রাল ফোর্স নিয়েও প্রশ্ন তুলছেন, কিন্তু ইলেকশন কমিশনে যে অফিসার গুলো থাকেন তারা তো রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত। কি করে তাহলে ইলেকশন কমিশনের থেকে আপনি আশা করছেন তারা নিরপেক্ষভাবে কাজ করবে? না দেখো, আমার যেটা মনে হয় যে তুমি তোমার সাথে একমত, আমি তো এইমাত্র বললাম যে নির্বাচনের ভোটার তালিকা তৈরি করে পুরোটাই রাজ্য সরকার। মানে রাজ্য, এটা মানুষকে জানতে হবে যে পলিটিক্যালি যতই শাসক দল চিৎকার করুক ভোটার তালিকা, বিরোধীরা মানে বা বিশেষ একটি রাজনৈতিক দল বিজেপির কথা বলা হচ্ছে যে ভোটার তালিকা বা খবরের সংবাদপত্রে প্রথম পাতায় ছাপাক, আপনাদের কিন্তু বুঝতে হবে যে ভোটার তালিকা কিভাবে তৈরি হয়। বুথ লেভেলের যে অফিসার থাকেন তিনি রাজ্য সরকারের কর্মচারী সরাসরি, যিনি ব্লক লেভেলে থাকেন তিনিও রাজ্য সরকারের কর্মচারী, যিনি এসডিও থাকেন রাজ্য সরকারের কর্মচারী, যিনি মানে রিটার্নিং অফিসার থাকেন তিনি ডিএম, এবং সিও যিনি চিফ ইলেকটোরাল অফিসার তিনিও রাজ্য সরকারের কর্মচারী। এবং রাজ্য সরকারের প্রশাসনটা পুরোপুরি পলিটিসাইজ। এটা লেফট আমলেও অনেকটা ছিল, তৃণমূল আমার 100% পলিটিসাইজ। সেখানে অনলাইনে হোক অফলাইনে হোক একটা নাম তোলার আগে 50 বার স্কুটিনি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যেভাবে স্থানীয় স্তরে বলছে কার্যত সেইভাবেই অভিযোগ আসছে, সেইভাবেই নাম তোলা হচ্ছে বা নাম কাটা হচ্ছে। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী বলে দিল আর আপনারা 4 অক্ষরের বড় বড় হেডলাইন করে ছাপিয়ে দিচ্ছেন। আপনারা একবার প্রশ্ন তুলছেন না যে মানে এটা এমন একটা রাজনৈতিক চাল না তো যে রাজনৈতিক চালে আমি আসলে করব বা আমার দল করবে, কিন্তু আমি প্রথমের থেকেই বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলে আমি যখন করব তখন যাতে ধামাচাপা পড়ে, কভার আপ করে, সেই জন্যই আগের থেকে বলে রাখছি। মানে অনেকটা এরকম যে বাসে যদি কোনো পকেটমার ধরা পড়ে তাহলে মানে পকেটমার নিজেও বলতে থাকে পকেটমার, তার মানে সেই করে সে জনগণের সাথে মিশে যায়। ফলে আমি আপনাদেরকে বলছি যে পশ্চিমবাংলায় আগামী দিন আদতেও নির্বাচন মানে বিধানসভা লোকসভা, প্রথমত পঞ্চায়েত পুরসভা নির্বাচন বা স্থানীয় স্তরে কোনো নির্বাচন হয় না। ফলে আগামী দিনে আদতেও মানে বিধানসভা নির্বাচন 26-এ থেকে বিধানসভা নির্বাচন হবে কিনা বা লোকসভা নির্বাচন হবে কিনা সেটা কিন্তু ভীষণ দুশ্চিন্তার বিষয়। দেখুন, বারবার বলছি, নাগরিক হিসেবে বলছি, বিজেপি জিতলো, তৃণমূল জিতলো, সিপিএম জিতলো, কংগ্রেস জিতলো বা হারলো, তার থেকেও বড় প্রশ্ন হলো যে পশ্চিমবাংলায় যে নির্বাচনী গণতন্ত্রটা কার্যত নেই, প্রহসনে পরিণত হচ্ছে। বারবার ইলেকশন কমিশন পশ্চিমবাংলার সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। বারবার দেখা যাচ্ছে নির্বাচনের আগের থেকেই মার্ডার, হুঁশিয়ারি, দুয়ারে কেলানি, মারধর করা, চরম চরম ঢাক, এগুলো শাসক দল রপ্ত করেছে এবং তারা ভয় ভীতি সন্ত্রস্ত করে তুলছে আমাদেরকে, নাগরিকদেরকে। শাসক দলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের মানে মানে ভোট সন্ত্রাসের অভিযোগ এবং তার ভিত্তিতে সিবিআই তদন্ত, এবং সিবিআই ফেল করছে যারা অপরাধী তাদেরকে শাস্তি দিতে। ফলে ইলেকশন কমিশন ফেল করছে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে, সিবিআই ফেল করছে কারা সন্ত্রাস করলো, কাদের প্ররোচনায়, কাদের নেতৃত্বে এতগুলো মানুষের মৃত্যু ঘটলো 2021-এর পরে, সেগুলো বার করতে পারলো না। তাহলে একদিকে সিবিআই ফেল করছে, একদিকে হাইকোর্ট ফেল করছে, আর আরেকদিকে শাসক দল কার্যত ভোটটাকে প্রহসন করবার ডাক ইতিমধ্যেই দিয়ে দিয়েছে দুয়ারে প্রহার বলে। ফলে আপনারা খুব সাবধান। পশ্চিমবাংলায় যদি সত্যি গণতন্ত্র রক্ষা করতে হয়, কে জিতলো কে হারলো তার থেকেও গুরুত্বপূর্ণ হলো যে পশ্চিমবাংলায় একটা সুষ্ঠু নির্বাচন আদতেও করা সম্ভব কিনা। নাগরিকরা সচেতন হন, নাগরিকরা পরিষ্কার শাসক দলের প্রত্যেকটা কৌশল সম্পর্কে অবগত হন। আপনারা যদি শাসক দলের প্রত্যেকটা কৌশল সম্পর্কে অবগত না হন তাহলে পশ্চিমবাংলায়
মানে হয়তো নির্বাচন পুরো পঞ্চায়েত পুরসভার মতন সবগুলো নির্বাচনী পরিচালনা হবে, তখন হা হুতাশ করলে কিন্তু চলবে না। দিনের শেষে আপনাকে বলছি, গণতন্ত্র রক্ষার প্রশ্নে আপনার বক্তব্যটা খুব ইম্পর্টেন্ট, আপনার ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ। অন্য রাজ্যের অসংখ্য অসঙ্গতি আছে। উত্তরপ্রদেশ কোনো ভালো রাজ্য নয়, উত্তরপ্রদেশের শাসন ব্যবস্থা একেবারেই ভালো নয়, কিন্তু মিনিমাম লেভেলে সেখানেও একটা নির্বাচন হয়। বা গুজরাট এমন কোনো বিরাট কিছু আহামরি রাজ্য নয়, কিন্তু সেখানেও মিনিমাম একটা নির্বাচন হয়। হরিয়ানাতে কংগ্রেস শাসন করে, সেখানেও প্রচুর সীমাবদ্ধতা আছে, সেখানেও একটা মিনিমাম নির্বাচন হয়। কর্ণাটকেও একটা মিনিমাম নির্বাচন হয়। কিন্তু পশ্চিমবাংলা নির্বাচনের নামে বারবার যেটা দেখা যাচ্ছে, প্রহসন এবং পেশি শক্তি, অর্থশক্তি এমন ভাবে প্রয়োগ হচ্ছে, ফলে নির্বাচনটা কার্যত লুটে নিচ্ছে। ফলে মানে এইটাই আমরা দেখবো, না এর থেকে আরো খারাপ অবস্থা হবে, সেটাই কিন্তু 26-এর পরীক্ষা।